প্রিয় দর্শক, স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, 18 দিনের প্রচারণা শেষে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। তবে নির্বাচনের দিন কতখানি সংঘাতমুক্ত থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। বিএনপি থেকে ইস্তফা পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ, নানাভাবে তার নির্বাচনী এজেন্টদের ভয় ভীতি দেখানো হচ্ছে, গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে। ভোট কেন্দ্র থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা খুলে ফেলা এবং বহিরাগতদের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছেন তিনি। এদিকে সেলিনা হায়াত আইভি বলেছেন তার কোনো বহিরাগত কর্মী নেই, বরং বহিরাগত কর্মী আনছেন তৈমুর আলম। আইভি এবং তৈমুর উভয় প্রার্থী উভয়ের বিরুদ্ধে তুলেছেন টাকা ছড়ানোর অভিযোগও। এদিকে প্রশাসন বলছে লিখিত বা মৌখিক কোনো অভিযোগই তাদের কাছে পৌঁছায়নি। এমন অভিযোগ পাল্টা অভিযোগ চললেও নির্বাচনের স্থানীয় সমস্যাগুলো প্রার্থীরা কতখানি গুরুত্ব দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় নাসিক নির্বাচন, জয় পরাজয়ের ফ্যাক্টর কি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমার বাদিকে আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কামাল। এছাড়া অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। প্রিয় দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা যাব মূল আলোচনায়। প্রথমে শেখ রবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই নারায়ণগঞ্জ নির্বাচনের অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রচারণা সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধরেন, প্রার্থীদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা গণতন্ত্রেরও আছে এবং নির্বাচন ব্যবস্থার মধ্যেও থাকে, সেখানে সমস্যা নেই। জি, কিন্তু সমস্যাটা রয়েছে নির্বাচনী ব্যবস্থাপনায়। আমরা একটা স্বতন্ত্র নির্বাচনকালীন ব্যবস্থাপনা ভোটারদের জন্য, প্রার্থীদের জন্য নিশ্চিত করতে পারছি না। সেটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে সবচেয়ে বড় সংকট। নির্বাচনের মধ্যে ক্ষমতাশীলদের দখল প্রক্রিয়াটা এখনো রয়ে গিয়েছে। অথবা আপনি যদি এভাবে বলেন, ভুল হবে না যে নির্বাচনী ব্যবস্থাপনাটা সরকারের নিয়ন্ত্রণে এবং সরকারের ইচ্ছাধীন হয়ে গিয়েছে, যার ফলে প্রচারণা করেছে সবাই, সংঘাত খুব একটা দেখা যায়নি, কারণ সংঘাত সেখানে নিশ্চয়ই চায়নি সরকার। কিন্তু নির্বাচনের আগের রাত্রে, অর্থাৎ আজকের থেকে দেখবেন যে নির্বাচন ব্যবস্থাপনাটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এবং সরকার দলের নেতাকর্মীরা এক হয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যার ফলে জনগণের রায়ের উপর আর জয় পরাজয় নির্ভর করছে না। নির্ভর করছে হচ্ছে সরকার তার অপকৌশল হিসাবে জাতীয় রাজনীতিতে কিভাবে নির্বাচনটাকে দেখে তার উপর, তার স্বেচ্ছাধীন। তিনি যদি মনে করে, সরকার যদি মনে করে যে এই নির্বাচন ফেয়ার করলে আগামীতে যে ক্রেডিবল নির্বাচনের দাবি রয়েছে, ভোটারদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অনীহা রয়েছে, রাজনৈতিক দলগুলির অনাস্থা রয়েছে, সেটিকে গ্রহণযোগ্য করবার জন্য যদি মনে করে যে না, সেখানে তারা কিছুটা নিরপেক্ষতা ভাব দেখাবে, হতেও পারে তা। আবার যদি মনে করে যে না, যেহেতু আমরা নির্বাচন ব্যবস্থাপনাটাই যে কোনো মূল্যে উইন করতে চাই, রাষ্ট্রযন্ত্র আমাদের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কাছে, নির্বাচন কমিশনও সরকারি দলকে নির্বাচিত করার সকল দায়িত্ব নিয়ে নেয়, অতএব আমরা কোনো ছাড় দেবো না, আমাদের মতো করে দখল প্রক্রিয়া বজায় রেখে ভোটারদেরকে ভোট দিতে না দিয়ে নৌকা মার্কার প্রার্থীকে উইন করব, তাহলে আইভি রহমানের বিজয় নিশ্চিত। অর্থাৎ আমি এই কথাটা বলেই শেষ করব যে নির্বাচন ব্যবস্থাপনা এখন আর স্বতন্ত্র নেই, রাষ্ট্র দায়িত্ব নিয়ে ভোটারদের, প্রার্থীদের অধিকার নিশ্চিত করছে না, সরকারি দলের নিয়ন্ত্রণে রয়েছে। সরকার যেভাবে নিয়ন্ত্রণ করলে তার রাজনৈতিক সুবিধা হয় সেভাবেই নির্বাচনটা নিয়ন্ত্রণ করবে এবং তার ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মিল্লাত, আপনি যদি বলেন, শেখ রবিউল যে অভিযোগগুলো করছেন আপনি যদি বলেন। ধন্যবাদ। উনি কিন্তু তেমন কোনো অভিযোগ করেননি। উনি কিছু কথা বলার চেষ্টা করেছেন এবং সেটাতে তিনি বলেছেন স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য। আমি স্বতন্ত্র অর্থটি আমি আসলে বুঝতে পাইনি যে স্বতন্ত্র নির্বাচন বলতে কি বোঝায়। এটা যদি হয় যে বিএনপি থেকে দাঁড়িয়ে বিএনপির সমর্থন নিয়ে বিএনপি কে অব্যাহত পেতে হবে, তাহলে অন্য কথা। কিন্তু নির্বাচন পদ্ধতি স্বতন্ত্র কি জিনিস এটা আমি আসলে বুঝতে পারিনি। আমি নিশ্চয়ই পরবর্তী সময় বুঝিয়ে বলবেন। তো যে কথাটি আমি বলতে চাই, আসলে প্রথম থেকে একটা গ্রাউন্ড তৈরি করে রাখা, যে যদি নির্বাচনে হেরে যাই তাহলে গত রাত্রে এই কথা বলেছিলাম, আর যদি নির্বাচনে জিতি সে কথাও তো বলে রাখছি। সুতরাং যাই হোক না কেন,
জনগণের উপর ভরসা নেই যে কিভাবে নির্বাচনে জিতবে কি হারবে। তো আমি যে কথাটি বলবো যে আগের রাত থেকে আজকে তো এখন প্রায় রাত 11:30টার মতো বাজে, এখন পর্যন্ত কি আপনার এই RTVর কোন সাংবাদিক যারা নারায়ণগঞ্জে আছেন, তারা নিউজ কভার করছেন, তারা কি এমন কোন চিহ্ন দেখতে পেয়েছেন যে যার মধ্যে নির্বাচনে কারচুপি হওয়ার সম্ভাবনা আছে? তারা কি আপনাদের জানিয়েছেন? আমি প্রত্যেকটি টিভি দেখেছি, আজকে কোথাও কেউ বলেনি। বরঞ্চ যিনি বাংলাদেশের সরকারের এবং যে কোনো সিস্টেমের নির্বাচন কমিশন সবচেয়ে বেশি সমালোচনা করেন, সেই বদিউল আলম মজুমদার সুজনের, তিনি বলেছেন অতীতের অভিজ্ঞতা এবং এখনকার ভাব দেখে মনে হচ্ছে নারায়ণগঞ্জে নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ হবে। আপনি যদি দেখেন সাখাওয়াত হোসেন, যিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন, তবে কাউন্সিলররা নিয়ে একটু সমস্যা হয় মাঝে মাঝে, সেটা হতে পারে। এই ধরনের কথা তারা বলেছেন। এই ধরনের কথা আমি আগে শুনিনি আসলে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে এই সময়টিতে এই ধরনের নির্বাচনে, যেখানে আপনারাও ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছেন, বা সবাই ভাবছিল যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা কেউ কোনো প্রার্থী হয়তো জিতে যাবে, কিন্তু আসলে কিন্তু পরিবর্তন হয়েছে। জনগণ যাকে চেয়েছে তারাই কিন্তু নির্বাচিত হয়েছে। সুতরাং আপনাকে চিন্তা করতে, এই 27টি কেন্দ্রে, 27টি ওয়ার্ডে, 192টি কেন্দ্রে 39 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ভাবতে পারেন, 39 জন। বিজিবির প্লাটুনে এখন আজকে বিকেল পর্যন্ত 14 প্লাটুন ছিল, এখন আরো 6 প্লাটুন বাড়ানো হয়েছে। আপনি যদি পুলিশের 75টি টিম, অ্যাক্টিভ টিম কাজ করবে, র্যাবের 65টি। সুতরাং এইখান থেকে মাত্র 5,13,000 ভোটার, আমি আমার নির্বাচনের কথা খেয়াল আছে, মাত্র 4 লক্ষর উপরে ভোটার, অর্থাৎ 1 লক্ষের মতো ডিফারেন্স। সেইখানে যখন নির্বাচন হয়, সেইখানে স্ট্রাইকিং ফোর্স থাকে 2টা থেকে 3টা, আর এইখানে রয়েছে 65টি ফোর্স। আপনি চিন্তা করতে পারেন, বা র্যাবের 65টি, পুলিশের 77টি, যার নির্বাচন সম্বন্ধে মিনিমাম ধারণা আছে। আমি হাত দেখা যায় না, আমি জ্যোতিষীতেও বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে, এবং নারায়ণগঞ্জের পৌরবাসী যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন। অনেক ধন্যবাদ মিল্লাত ভাই, আপনি সঙ্গেই থাকুন। মাহবুব ভাই, দুজন আওয়ামী লীগ এবং বিএনপি দুই রাজনীতিবিদের বক্তব্য আপনি শুনেছেন, তো সাংবাদিক হিসেবে যদি আপনার বিশ্লেষণ, আপনি কেমন দেখছেন নারায়ণগঞ্জের নির্বাচন? প্রথমে আমি একটা ইতিবাচক দিক বলতে চাই, নিশ্চয়ই। যেটা আপনিও বলেছেন, সেটা হচ্ছে সহিংসতা কবলিত নারায়ণগঞ্জে এই নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতা ঘটেনি, কোনো সংঘর্ষ ঘটেনি। এইটা আমাদের নির্বাচনী সংস্কৃতিতে একটা বড় ধরনের ইতিবাচক দিক আমি বলব, এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনগুলিতে নিশ্চয়ই আমাদের নির্বাচনী ব্যবস্থা একটা সুখকর দিক উন্মোচিত হবে। আমি আশা করব এই ধারাটার যাতে অব্যাহত থাকে। আমার কথাটা একটু ভিন্ন, সেটা হচ্ছে, দেখেন, নির্বাচনটা হওয়া উচিত ছিল ম্যানিফেস্টো ভিত্তিক, অর্থাৎ কে জিতলে কি করবেন, ইনকামবেন্ট সেরিনা হায়াৎ আইভীর কি ব্যর্থতা, কি সাফল্য, এবং তৈমুর আলম খন্দকার জিতলে উনি কি কি করবেন, নারায়ণগঞ্জবাসীর জন্য কি করবেন, এইসব নিয়ে বাদানুবাদ হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যানিফেস্টো ভিত্তিক নির্বাচন দেখছি না, আমরা দেখছি যে বাকযুদ্ধ হচ্ছে একরকম। এবং এই যে দ্বন্দ্ব চলছে, এইটা কিন্তু দুই ধরনের দ্বন্দ্ব। একটা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, যেটা আমরা ইউপি নির্বাচনে দেখেছি, আর একটা হচ্ছে সেরিনা হায়াৎ বনাম তৈমুর আলম খন্দকার দ্বন্দ্ব। তো আমি আশা করব, আর তো সময় নেই, আগামী নির্বাচনগুলো যেন ম্যানিফেস্টো ভিত্তিক হয়। এই ধরনের বাকযুদ্ধ এবং একে অন্যের বিরুদ্ধে মানে সমালোচনামূলক বক্তব্য দিয়ে শেষ করলে কিন্তু নির্বাচক মণ্ডলী বুঝতে পারে না। আপনি দেখেছেন আইভি এবং তৈমুরের বাইরেও শামীম ওসমান কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে আলোচিত হয়েছে। আমি বলছি, জি, সেটা যদি একটু বলেন। সেটাতে আসছি আমি। মানে আইভি রহমানের কতগুলি পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে উনি 18 বছর যাবৎ ক্ষমতাসীন, এবং উনি বিভিন্নভাবে অভিজ্ঞ হয়ে গেছেন কিভাবে নির্বাচন করতে হয় ইত্যাদি, তার একটা পজিটিভ দিক আছে। উনি নৌকা নিয়ে জিতেছেন, আবার নৌকা ছাড়াও জিতেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির বড় কোনো অভিযোগ নেই। এবং কিছু অভিযোগ আছে, যেমন ট্যাক্স বাড়িয়েছেন উনি, কিন্তু কথা হচ্ছে গত 2 বছরে করোনার সময় কোনো ট্যাক্স আদায় হয় নাই, সুতরাং এইটা ধোপে টিকে না। তারপরে পানি সমস্যা নিয়ে একটা কথা আছে, কিন্তু পানির দায়িত্ব তো ওয়াসার, সেটা সেরিনা হায়াৎ আইভীর নয়। তো তার কতগুলো পজিটিভ দিক আছে, কিন্তু নেগেটিভ দিক হচ্ছে যে লোকাল আওয়ামী লীগ, আপনি যেটা বললেন, লোকাল আওয়ামী লীগ কিন্তু আইভীর পক্ষে সেভাবে নেই। এটা শামীম ওসমানের কারণে।
শামীম ওসমান যদিও প্রেস কনফারেন্স করে বলেছেন যে উনি নৌকার পক্ষে আছেন, কিন্তু তার এই প্রেস কনফারেন্সের বক্তব্যের মধ্যে কিন্তু একটা অন্যরকম টোন আছে। সেটা হচ্ছে উনি বলেছেন যে প্রার্থী কলাগাছও যদি হয় তাইলেও নৌকা প্রার্থী হলে তাহলে জিতবো। তার মানে এখানে একটা শ্লেষাত্মক, অর্থাৎ সেলিনা হায়াৎ তার ওই পছন্দের না, নৌকাটা তার পছন্দের। ফলে উনি শতভাগ মানে আন্তরিকতা নিয়ে সেলিনা হায়াতের পক্ষে কাজ করবেন, এই ব্যাপারে কোনো আমি আপনার কাছে আসবো। দর্শক ফোন আছে, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনছি। জি, আমি চরফ্যাশন ভোলা থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন জনাব শেখ রবিউল আলম ভাইয়ের কাছে। নারায়ণগঞ্জ নির্বাচনে আমরা বিগত এই কয়েকদিনের প্রচার প্রচারণা দেখেছি, প্রার্থীরা সকল দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং স্বয়ং তৌহিদুল আলম খন্দকার সাহেব তিনিও বলেছেন যে নির্বাচনে তিনি জিতবেন ইনশাল্লাহ জনগণ ভোট দিলে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের রবিউল আলম ভাই সাহেব কেন বলছেন যে নির্বাচনে তারা জয়লাভ করবেন না? তার জনগণের প্রতি তার কেন আস্থা নাই? তিনি কেন এই আশঙ্কা করতেন? জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শেখ রবিউল সেই প্রশ্ন উত্তর আপনাকে দিবেন। মাহবুব ভাই যদি শেষ করেন আপনার এই পর্যায়ে আলোচনা। আচ্ছা, এখন এটা গেল সেরিনা আইভির তার নেগেটিভ দিক হচ্ছে লোকাল আওয়ামী লীগ তার পক্ষে নেই, কেন্দ্রীয় আওয়ামী লীগ তার পক্ষে আছে। ইভেন কি ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে এই অভিযোগে যে তারা তৈমুর আলম খন্দকারের পক্ষে ছিল। সুতরাং এটা তার নেগেটিভ দিক। আর তৈমুর আলম খন্দকারের পজিটিভ দিক হচ্ছে উনি 3 দল থেকে কিন্তু ভোট পাবেন। 3 দল থেকেই আওয়ামী লীগের ভোট পাবেন শামীম ওসমানের ব্লেসিংসের কারণে, জাতীয় পার্টির ভোট পাবেন আপনার তার বড় ভাই জাতীয় পার্টির যে এমপি সেলিম ওসমানের বদান্যতায়, তার কিছু ওয়ার্ক আছে এবং ইতিমধ্যে 4 জন কাউন্সিলর কিন্তু মাঠে নেমে গেছে। আবার বিএনপিরও কিছু ভোট পাবেন, যদিও তৈমুর আলম খন্দকারকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তারপরও বিএনপির কিছু ভোট পড়বে। তাইলে তিনি তিন দল থেকে কিন্তু ভোট পাচ্ছেন, পুরোপুরি না হলেও প্রত্যেকটা দল থেকে একটা ভোটার তিনি টানছেন, এটা ঠিক। আর তার নেগেটিভ দিক হচ্ছে উনি বিআরটিসির চেয়ারম্যান থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে একটা করাপশনের অভিযোগ ছিল, এটা একটা ছিল, যদিও এটা ভুলে গেছে মানুষ। আর 2 নম্বর হচ্ছে যে বিএনপি থেকে অব্যাহতি দেওয়ার কারণে হার্ডকোর বিএনপি যারা, তারা তাকে ভোট দেবে না, এটা হচ্ছে তার নেগেটিভ দিক। সব দিক থেকে মিলিয়ে আমি বলবো যে দুজনেরই পজিটিভ এবং নেগেটিভ দুই দিক আছে, এবং সেটা নির্ভর কালকে রেজাল্ট কি হবে সেটা নির্ভর করবে যে ভোট আসলে সুষ্ঠু হচ্ছে কিনা। ভোট সুষ্ঠু যদি হয় তাহলে মানে জনগণের যে মতামত সেটা প্রতিফলিত হবে। এখন কথা হচ্ছে যে প্রশ্নটা রবিউল ভাই তুললেন, ভোট সুষ্ঠু, আমি মনে করি কালকের ভোট মোটামুটি সুষ্ঠু হবে। এই কারণে গভর্নমেন্ট চাইবে না যে এই নির্বাচনে কোনো কারচুপি করতে, কারণ এই আপনার যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠনের সময় ঘনিয়ে এসেছে, সুতরাং এই নির্বাচনটাকে যদি কি বলে যে ফেয়ার করা যায়, তাইলে তাদের গভর্নমেন্টের ইচ্ছা মতো নতুন নির্বাচন কমিশন গঠন করলে কোনো অসুবিধা হবে না। সুতরাং গভর্নমেন্ট হয়তো চাইবে, এটা হয়তো বলছে মানে এই নির্বাচন কমিশনের শেষ নির্বাচনটা ফিনিশিংটা ভালো দিতে চাইবে, যেটা আমরা বলি আসলে ভালো দিয়ে, তাইলে পরবর্তী নির্বাচন কমিশন নিজেদের পছন্দ মতো করা। অনেক ধন্যবাদ। শেখ রবিউল ভোলা থেকে একটা প্রশ্ন করেছে, উত্তরটি দিয়ে তারপর আমার মনে হয় যে ভোলার প্রশ্নকর্তা আমার বক্তব্য ঠিকমতো শোনেননি। আমি জিতবে না এই কথা বলিনি। আমি বলেছি সব প্রার্থী জেতার জন্য নির্বাচন করে, কিন্তু জেতাটা নির্ভর করছে সরকারের এই দখল প্রক্রিয়াটা সরকার রাজনৈতিক কৌশল হিসেবে কতটুকু প্রয়োগ করবে। আমি তৈমুর আলম খান জিততেও পারে সেই ব্যাখ্যাও দিয়েছি আমার বক্তব্যের মধ্যে, হারতেও পারে সেই ব্যাখ্যাও আমি দিয়েছি, বা হারানো হতে পারে সেই ব্যাখ্যাও আমি দিয়েছি। আমার বক্তব্যটা খুবই স্পষ্ট, আমার সাথে নিশ্চয়ই তার বক্তব্য বেশ কিছু অংশ মিলে যাবে। আমি বলছি যে নির্বাচনের এই যে সময়, নির্বাচন ব্যবস্থাপনাটা সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। এখন সরকার সেই নিয়ন্ত্রণ রাজনৈতিক কৌশলে কতটুকু প্রয়োগ করবেন, যেমন উনি বললেন হ্যাঁ এই নির্বাচনটা ফেয়ার দেখিয়ে সরকার হয়তো আগামীতে নির্বাচন কমিশন বা ক্রেডিবল নির্বাচনের যে দাবি আছে সেটাকে কিছুটা হলেও আপনার করতে পারবে, লাইট করার চেষ্টা করতে পারবে, দুর্বল করার চেষ্টা করতে পারে। কিন্তু সমস্যাটা ওইখানেই, এই যে সরকারের যে নিয়ন্ত্রণে, কিন্তু সরকারের তো নিয়ন্ত্রণে থাকার কথা না, এটা থাকা উচিত ছিল ভোটের ভিত্তিতে এবং একটি ধরেন নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনার অধীনে, যেটা রাষ্ট্র কর্তৃক হবে, সরকার কর্তৃক হবে, সেটি নাই।
কিন্তু নির্বাচন ব্যবস্থাপনা যদি একটি ক্ষমতাসীন দলের অনুকূলে নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে ফলাফলটা তার সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সরকারের সদিচ্ছার উপর তো ফলাফল নির্ভর করার কথা না, ভোটের ভিত্তিতে হওয়ার কথা। সেখানে সংকট। আর মিল্লাত ভাই বলছিলেন যে উনি স্বতন্ত্র বলতে কি বুঝিয়েছে, আমি বলেছি স্বতন্ত্র ব্যবস্থাপনা, অর্থাৎ নিরপেক্ষ ব্যবস্থাপনা, স্বতন্ত্র প্রার্থী বা ব্যক্তি বুঝায়নি। আর বললেন যে সাংবাদিকরা কেন জানতে পারলো না, রাত তো শুরু হয়ে গেছে। যখন নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরকারি দলের হয়ে কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের হয়ে কাজ করে, আর সরকারি দলের নেতা কর্মীরা নৌকা মার্কারা উইনের দায়িত্ব এই সম্মিলিত যৌথ বাহিনী আকারে নিয়ে নেয়, তখন সাংবাদিকরা জানতে পারে না। 2018 জাতীয় সংসদ নির্বাচনে 66% আসনে আগের রাত্রে ভোট হয়েছিল, কোনো সাংবাদিক দেখতে পারেনি। কারণ আপনাদের এই অপকৌশলটা একেবারে বললাম একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কায়েম করছেন, যার ফলে অনেক কিছু দেখা যায় না। আর বললেন হ্যাঁ র্যাব আছে, ম্যাজিস্ট্রেট আছে, বিজিবি আছে, পুলিশ আছে, সক্রিয় আছে, সব নির্বাচনে থাকে। আর এগুলির সংখ্যা যত বেশি হয়, আপনি বেশি বলতে চাইলেন যে এত বেশি নিয়োগ করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, যত বেশি দেওয়া হয় তত সরকারি দলের পারপাস সার্ভ সহজ হয়। কারণ তারাই তো নৌকা মার্কারকে উইনের দায়িত্ব নেয়। এদের সংখ্যা যত বাড়ে তত ভোটার ভীতি বাড়ে, আর স্বতন্ত্র প্রার্থী বা বিরোধী দলের প্রার্থী তখন আর কেন্দ্রের কাছে যাওয়ার সুযোগ থাকে না। কারণ আপনার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের দলীয় বাহিনীর চেয়ে আরো বেশি উৎসাহী হয়ে কাজ করে আপনাদের নৌকা মার্কাকে উইন করানোর জন্য। অতএব আমি মনে করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের কর্মীরা দরকার হবে না, তারাই পারপাসটা সার্ভ করে দেবে আজকে রাত্রে অথবা কালকে দিনের মধ্যে ফার্স্ট আওয়ারে। জি, ডাক্তার আমার মিল্লাত নিজের যদি বলেন। নির্বাচন করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, সেটি পরে সময় দিলে আমি জানাবো নিশ্চয়ই আপনাকে। বলবেন আপনি, ডাক্তার মিল্লাত। আহ, মানে তার কি ভাষায় বলবো, প্রশাসনের সত্যি কথা, চূড়ান্ত দলীয়করণের একটা সুবিধা নির্বাচনে নেওয়া হচ্ছে, সেটা সে বলেছেন। এটা আপনি যদি যদি বলেন। হয়ে থাকে যে শতভাগ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আপনি সেটাকে ঠেকাতে যাবেন কিভাবে? রবির ভাইয়ের কথা শুনে আমার তাই মনে হচ্ছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। বাংলাদেশে 100% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে না, তবে মেজরিটি মানুষ সাপোর্ট করে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি জানি। সুতরাং আপনারা যদি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চান, নিজেরা যেমন 2011 সনে শামীম ওসমান নৌকার পক্ষের ক্যান্ডিডেটকে হারানোর জন্য, সেলিনা হায়াৎ আইভীকে জেতানোর জন্য তৈমুর আলম খন্দকারকে বসিয়ে দিতে পারেন, আপনারা আজকে রাত্রেও এমন কিছু করতে পারেন যার মাধ্যমে আপনাদের ক্যান্ডিডেট, যদিও অফিসিয়ালি আপনারা স্বীকার করেন না, তারপর আপনাদের ক্যান্ডিডেটকে আপনারা হারানো জেতানো আপনাদের হাতেই। তাকে নির্বাচন করতে দিবেন কি দিবেন না সেটা আপনাদের হাতেই। দ্বিতীয় কথাটি হচ্ছে যে যাকে আপনারা পার্টি থেকে পার্টির আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য যাকে আপনারা অব্যাহতি দিয়েছেন, তার ব্যাপারে আপনাদের এত দরদ কেন আমি আসলে বুঝতে পারছি না। আপনাদের মহাসচিব পর্যন্ত ফোন করে কথা বলে এবং বলে যে পার্টি থেকে না থাকলেও সাধারণ মানুষের মতামত নিয়ে আপনারা ইলেকশন করতেই পারেন। আপনাদের মহানগরের সাধারণ সম্পাদক টিএম কামাল সাহেবকে ফোন করে বলেন এখন দাঁড়িয়েছে পার্টির সমর্থন না থাকলে কেউ কাজ করলে আমরা বাধা দিব না। এই ধরনের কেন কথা বলেন আমরা আসলে বুঝি না। তবে আমি একটি ব্যাপারে দ্বিমত পোষণ করি, খুবই ক্ষুদ্র সংখ্যক মানুষ যারা নৌকাকে ভালোবাসে, তারা কখনোই নৌকার বাইরে ভোট দিবে না, তারা সেলিনা হায়াৎ আইভীকেই ভোট দিবে। এবং যে যত সমীকরণই করুক না কেন, শামীম ওসমান কখনোই নৌকা বিরোধী নয়। এবং আমরা কালকের নির্বাচনে দেখতে পাবো যেখানে যেখানে নৌকার ঘাঁটি রয়েছে সেখানে ইনশাল্লাহ নৌকার ভোট নৌকার পক্ষেই পড়বে। আর জাতীয় পার্টির কথা বলছেন, জাতীয় পার্টির কয়টি ভোট সেটা কোথায় যাবে তাও তো আবার আমাদের সাথে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আবার উল্টাপাল্টা কথাও বলে। সুতরাং তাদের ভোট নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আর আগামী নির্বাচন কমিশনকে, মানে আমরা একটা হাইপোথেটিক্যাল কথা বলতে পারি, কিন্তু আমরা কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে পারবো না কি এমন হবে এই সরকারের কথার কথা জি, যদি এই নির্বাচনে কারচুপি করে কি হবে। তার জন্য কি নির্বাচন কমিশন বসে থাকবে, বা নির্বাচন কমিশন 14 অনেক ধন্যবাদ মিল্লাত ভাই। একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরছি। জি, প্রিয় জি। দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার আমি প্রশ্নটি রাখুন। আমি কে ঢাকা বলছেন? থেকে তোফাজ্জল হোসেন বলছি। বলুন, আমি মাননীয় সংসদ সদস্য মিল্লাত সাহেবের কাছে জানতে চাই তিনি শুনছেন। যে সরকারের আন্তরিকতার অভাব নাই যে মাসিক নির্বাচন সুষ্ঠু করার জন্য। আমার প্রশ্ন হলো যে তৈমুর আলম খন্দকার যে অভিযোগ করছেন 2018 সালের 19 সালের গায়েবী মামলার যারা আসামি বা অরেনভুক্ত, তাদেরকে কি এই নির্বাচনকে সামনে রেখে এই 2-3 দিন আগে গ্রেপ্তার না করলে নির্বাচনটা কি প্রশ্ন বিদ্ধ থেকে বাঁচানো যেত না? দেশের ইমেজ কি সরকারের আরো ভালো হতো না, বা নির্বাচন কমিশনের?
জি যে একটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেকভাবেই প্রভাবিত করা যায় নির্বাচনকে। না, আমরা আপনার প্রশ্নটি টের পেয়েছি। মিলাদ ভাই যদি উত্তর করেন, আপনাকে বলেছি। আপনি দেখেন, নির্বাচন আপনারা শান্তিপূর্ণ চান, ভাবে চান, আমরাও চাই, বাংলাদেশের কোন সব জনগণ চাই শান্তিপূর্ণ নির্বাচন করতে। সেই নির্বাচনে যদি কেউ কোনো কারণে অশান্ত করতে চায়, তাকে যদি গ্রেফতার করা হয়, তার বাড়িতে যদি পুলিশ যায়, তাহলে কি আপনারা দোষ দিবেন? বা কেউ যদি কালো টাকা বিতরণ করে নির্বাচনকে প্রভাবিত করতে হয়, তারা যদি অ্যারেস্ট করে, আপনারা কি বলবেন কাজটি ভালো হয়নি? আপনারা কেন বুঝতে চান না বা কেন বুঝতে পারেন না যে এই নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হয়েছে? এই ধরনের লোককে হুমকি না দিলে কিংবা গ্রেপ্তার না করলে এই নির্বাচন সুষ্ঠু করা কঠিন হতো। আইন শৃঙ্খলা বাহিনী শক্তভাবে করছে, আমি শতভাগ সমর্থন করি। আর গ্রেপ্তার কিন্তু মাত্র কয়েকজন লোক হয়েছে, তাও কয়েকদিন আগে নির্বাচনের এই গত 3-4 দিনে কিন্তু কেউ গ্রেপ্তার, বা 5 দিন 7 দিনে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। জি কথাটি মনে রাখবেন। এখন এই নির্বাচনের আগে অপরাধীকে ধরা যাবে না, এই যদি আপনাদের বিচার হয়ে থাকে, তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কখনোই সঠিক হবে না। জি এর বাইরে একটা যদি আপনি বলেন, যে আমরা জানি যে সেলিনা আইভি হচ্ছে নৌকার প্রার্থী, শামীম ওসমান আপনি বলেন যে নৌকার মানুষ, সেখানকার এমপি, তাহলে এই দুই প্রার্থীর যে ব্যক্তিগত দ্বন্দ্ব রেষারেষি, এইটাকে কমানোর কোনো উদ্যোগ কিন্তু আমরা সেন্ট্রাল থেকে দেখলাম না। আসলে এই বাদানুবাদ শেষ পর্যন্ত রয়েই গেল। আসলে এইটা কেন? আইভি আপা বিশ্বাসই করতে পারলেন না শেষ পর্যন্ত যে শামীম ওসমান তার পক্ষে লড়াই করবেন, এখনো পর্যন্ত না। এইটা কেন হলো আসলে? উনি বলেছেন, উনি কিন্তু অনেকবার অনেক কথা বলেছেন, এখন কোন কথাটি আমি বলবো? উনি বলেছেন শামীম ওসমান নৌকার লোক, নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর জাতীয়, আমি তাকে সাপোর্ট করছি না, জি তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমরা যে যত বড় নেতাই হয়ে থাক না কেন, নৌকার ভোটটি নৌকার পক্ষে পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে প্রার্থীর পক্ষে আসলে অনেক সময় একটু সাবধানে ভাবে শব্দ উচ্চারণ করা উচিত, যেটি কাকা ভাতিজির কেউ করছেন না। আসলে কাকা একরকম বলে যাচ্ছেন, ভাতিজি একরকম বলে যাচ্ছেন। এখন যদি তাদের পারিবারিক ভাবে তারা, এবং এই কাকার জন্যই কিন্তু ভাতিজি একবার মেয়র হয়েছিলেন, প্রথম দ্বিতীয়বার, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। না, কাকা ভাতিজি আছে, কিন্তু একটা দল আছে, একটা সেন্ট্রাল কমিটি আছে, একটা শৃঙ্খলা আছে, সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেল আসলে, যে দলীয় শৃঙ্খলার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ঝাঁকুনি খেলো আসলে। জি আপনারা সাংবাদিক সম্মেলন দেখেছেন, যদিও এটা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়, তারপরও মানুষের কথা ঠেকানোর জন্য কিন্তু জনাব শামীম ওসমান কিন্তু সাংবাদিক সম্মেলন এবং করেছেন। এটা করার এবং পরেও কিন্তু কথা আইভি বলছেন। বলছেন যে শামীম ওসমান হচ্ছে গডফাদার তৈমুরের মানুষ। তাহলে তো মিললো না জিনিসটা আসলে, এই জন্য আমরা বলছি। না, এটা কিন্তু পরে বলেনি, জি এটা কিন্তু আগে বলেছিলেন, আপনি যদি খেয়াল করে থাকেন। এবং গডফাদার তো, গডফাদার কিন্তু সরাসরি বলেননি, বলেছেন যে, উনি বলেছেন যে 30 বছর হলো ওনাকে গডফাদার বলা হয়, কিন্তু উনি জি কিন্তু বলেননি। উনি বলেছেন ওসমান পরিবার, উনি বলেছেন 2 জন ওসমান, এইটা বলেছেন, কিন্তু মানে উনি কিন্তু দ্বন্দ্বটা গডফাদার। স্পষ্ট, এটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ তিনজনকে, থাকুন সঙ্গে, আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম নাসিক নির্বাচন, জয় পরাজয়ের ফ্যাক্টর কি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আমার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, জয় পরাজয়ের ফ্যাক্টর নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আলোচনায় ফিরছি। মোহাম্মদ ভাই, আপনি যদি একটু বলেন, আরেক দফা আপনি দুজনের বক্তব্য শুনেছেন সব মিলিয়ে। না, আপনি যে কথাটা বললেন জি। যে শামীম ওসমানের পরিবার, শামীম ওসমান এবং আইভি রহমানের যে দ্বন্দ্ব, দেখেন এই দ্বন্দ্ব কিন্তু অনেক পুরনো, সেই 30 বছর ধরে এই দ্বন্দ্ব চলছে। আমার কাছে খুব অবাক লাগে যে আওয়ামী লীগের হাইকমান্ড এই দ্বন্দ্বটা রিজলভ করার কোনো চেষ্টা নেয় নাই কেন? এইটা জিয়ে রেখে তাদের লাভটা কি? তাই না? অবশ্যই এই দ্বন্দ্ব তো তাদেরকে রিজলভ করতে হবে। এই দ্বন্দ্ব তো তাদের অনেক ক্ষতি করে, তাই না? এবার নির্বাচনে হয়তো ক্ষতি করবে। সুতরাং আমি আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে একটা অনুরোধ রাখবো যে এই যে আর্ক রাইভালরি, মোহামেডান আবাহনীর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব যাতে তারা রিজলভ করার চেষ্টা করে, যাতে আগামীতে আর এরকম কোনো প্রবলেম না হয়। দেখেন, কালকের নির্বাচনটা অনেকটাই নির্ভর করবে আপনার নির্বাচন কমিশনের উপর, অনেকটাই নির্ভর করবে। যদিও নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার বলছেন যে একটি উদাহরণযোগ্য নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি খারাপ নির্বাচনের উদাহরণ হবে না ভালো নির্বাচনের হবে, সেইটা কিন্তু উজ্জ্বল আছে। কারণ ওনার কি বলে যে এই কর্মকাণ্ড কিন্তু খুব সুবিধার না। যেমন একটা উদাহরণ আমি দেই, নিশ্চয়ই। সেটা হচ্ছে
শামীম ওসমান যে প্রেস কনফারেন্স করলেন, এটাকে উনি বললেন যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ না। আরপিওতে আছে যে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। তাইলে উনি শুধুমাত্র আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে এইটুক বলেই ক্ষান্ত হলেন কেন? উনি তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং দেখেন সেলিম ইসমানদের পরিবার এমন একটা শক্তিশালী পরিবার, আমি গডফাদার বলবো না, যেমন ধরেন ত্বকী হত্যার ব্যাপারে তাই এই পরিবারের উপরে অভিযোগ আছে, অথচ 8 বছর হয়ে গেল ত্বকী হত্যার বিচার তো দূরের কথা, ত্বকী হত্যার চার্জশিট পর্যন্ত হয় নাই, 8 বছর হয়ে গেল। তাহলে কি এমন শক্তিধর শামীম ওসমানরা? মানে এটার কারণটা কি? বাংলাদেশে অবশ্য এটার কারণ আমি একটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশে ভোট পাওয়ার ক্ষেত্রে, জনপ্রিয়তার ক্ষেত্রে গডফাদার ইমেজ কোনো সমস্যা না। আপনি দেখেন জয়নাল হাজারী, ওনার ইমেজ ছিল গডফাদার, কিন্তু উনি ভোট পাইতেন ঠিকই এবং উনি এমপি হইতেন। তারপরে ধরেন লক্ষ্মীপুরের যে তাহের, ওনার ইমেজ ছিল গডফাদার, কিন্তু ভোট পেতে কোনো অসুবিধা নাই। বাংলাদেশের বাস্তব, এটা দুর্ভাগ্যজনক, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যাদের ড্যাশ পুশ আছে, যাদের মানে পেশি শক্তি আছে, যাদের অর্থ আছে, ভোটার শ্রেণী তার সেই দিকে ঝুঁকে বেশি। এটা কিন্তু এই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কিন্তু একটা বড় বাধা, এবং এইটা দূর করতে হবে আমাদের, যাতে সৎ ভালো মানুষরা ভোট পায়। এই গডফাদারদের এই যে এই দৌরাত্ম্য মানে যা খর্ব করার জন্য আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এখন আমি যেটা বলবো যে নির্বাচন কমিশনের এটা শেষ অগ্নি পরীক্ষা। নির্বাচন কমিশন যে বদনাম কুড়িয়েছে 2018 সালের নির্বাচনে, যে বদনাম কুড়িয়েছে এবং পরবর্তীকালে অনেক নির্বাচনেই যে বদনাম কুড়িয়েছে, এই বদনাম দূর করার জন্য এটা একটা তার শেষ সুযোগ। এটা আমি শেষ অগ্নি পরীক্ষা বলবো। এই অগ্নি পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অপবাদ, সেই অপবাদ অনেকটাই লাঘব হবে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। শেখ রবিউল যদি বলেন। না, লাঘব হবে আমি মনে করছি না, কারণ তারা বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থাপনার কবর রচিত করেছে এই নির্বাচন কমিশন। অর্থাৎ একটা সিটি কর্পোরেশন নির্বাচনকে ফেয়ার করে দিয়ে তার দায় থেকে তারা মুক্তভাবে জনগণ সেই মুক্তি দেবে বলে আমি মনে করি না। আমি অনেকটাই বলেছি। হ্যাঁ, মিল্লাত ভাই বলছিলেন যে আমাদের এত দরদ কেন? আরে ভাই, আমরা তো নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সোচ্চার থাকি, কথা বলি। আমরা সকল প্রার্থীর অধিকার নিয়ে কথা বলছি, ভোটারদের অধিকার নিয়ে কথা বলছি, সোচ্চার থাকছি, যার জন্যই দরদ। আমাদের বিশেষ কোনো প্রার্থীর প্রতি দরদ নেই, কারণ আমাদের ওখানে আমরা ইলেকশন বর্জন করেছি। আর মাহবুব একটা কথা ভালো বলছিলেন যে তৈমুর আলম খন্দকার 3 গ্রুপেরই ভোট পেতেন। হ্যাঁ, সেটা হয়তো পেতেন যদি ভোটাররা ভোট দিতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত তো আপনার সেই ভোটারে ভোট দেওয়ার সুযোগ নেই, রাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। উনি বললেন গডফাদাররা ভোট পায়, গডফাদাররা যতটা ভোট পায় তার চেয়ে বেশি ভোট নিতে জানে, কারণ ভোট প্রক্রিয়ার মধ্যেই গডফাদারদের দৌরত্ব রয়েছে, যার ফলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাধা সৃষ্টি হয়েছে। ইভিএম এর নির্বাচন নিয়ে কথা বলে আমার নিজেরই নির্বাচন করার সুযোগ হয়েছিল, তার থেকে বলি, ইভিএম এ যদি সরকার নিয়ন্ত্রণ করতে চায়, আমি আবারও বলছি, যদি সরকার নিয়ন্ত্রণ করতে চায়, কালকের সকালের চিত্রটা কি হবে? কালকে সকাল 7টার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ সকল কেন্দ্র দখল করে নিবে, নিজেদের অবস্থান বজাবে। মানে তৈমুর আলম খন্দকারের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না, প্রথম। দ্বিতীয়ত, এর পরে গিয়ে যেটা হবে, কেউ যদি জোর করে এজেন্ট ঢোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে মামলা আছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে সাইকোলজিক্যালি তাকে বের করে দিবে, অথবা ধরেন গ্রেপ্তার করে নিয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার নিজের নির্বাচনের ক্ষেত্রে। আর যেহেতু কেন্দ্রটি মহল্লার মধ্যে, আওয়ামী লীগ বিএনপি কারা করে, কারা বিএনপিকে ভোট দিতে পারে বা তৈমুর আলম খন্দকারে ভোট দিতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন জানে। তাদেরকে, ওই ভোটারদেরকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। আর যে সমস্ত ইনোসেন্ট ভোটার, যাদের কেউ চেনে না, সাধারণ ভোটার, তারা যখন ঢুকবে, প্রথমে হচ্ছে সবুজ বাটন চাপ দিয়ে আপনার ভোটিং মেশিনটা ওপেন করতে হবে শনাক্ত করে। যখনই ওই আপনার সবুজ বাটনে আঙ্গুল রাখবে, ওই যে পুলিং বুথ যেটা আছে, যেখানে আপনি গোপন জায়গায় ভোটটা দিতে হয়, সেখানে মেশিনটা ওপেন হবে। সেখানে আওয়ামী লীগের 2-3 জন এজেন্ট দাঁড়ায় থাকবে, তারাই নৌকা মার্কায় ভোটটা দিয়ে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকবে, তারা ভোটের ভিতরে দাঁড়ায় থাকবে। আপনি প্রথমে, আমি আবারও আপনাকে বোঝাতে চেষ্টা করি, এই মেশিনটা গিয়ে আপনাকে, এখানে পুলিং অফিসার আছে, তার সামনে গিয়ে, তার সামনে গিয়ে আপনি সবুজ বাটনে চাপ দেবেন। চাপ দিলে আপনি যদি ভোটার হন, তাহলে ওখানে ওই ভোটিং যে মেশিনটা সেটা ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে সব মার্কা ওখানে ভেসে উঠবে। ওইখানে 2-3 জন আওয়ামী লীগের এজেন্ট দাঁড়ায় থাকবে, তারা নো মার্কের চাপটা দিয়ে দেবে, আপনার ভোটটা দিয়ে দেবে। এরপরে আরেকটা বিষয় রয়েছে, ইভিএম পদ্ধতিতে যেহেতু প্রিজাইডিং অফিসারের একটা কোঠা আছে, তিনি দিতে পারেন 5%-এর মতো কোঠা। আমার নির্বাচনে ছিল, যদি হাত না মিলে আর কি, এই সমস্ত বিভিন্ন কারণে ওনাকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। একটা পিন কোড দেওয়া আছে, সে ওই পিন কোড ওপেন করে 5% ভোট
দিয়ে দেবেন নিয়ন্ত্রিত হয়ে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে। অর্থাৎ অন্য প্রার্থী ভোট দিতে পারবে না, যে প্রার্থী ইনোসেন্টলি ঢুকবে তাকে চিহ্নিত করা যাবে না, ভোট দিতে গিয়েছে তারটা এজেন্টরা দিয়ে দেবে নৌকায়, আবার প্রিজাইডিং অফিসার তার কুঠারটা দিয়ে দেবে নৌকায়, যার ফলে এখানে নৌকা নিশ্চিতভাবে বিজয়ী হবে যদি সরকার চায়। এবং সেটা কোনো সাংবাদিকদের দেখার সম্ভব না, সেটা প্রতিরোধ করা সম্ভব না, কারণ সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণের সাথে যারা জড়িত নির্বাচন কমিশনের কর্মকর্তারা আর হচ্ছে আওয়ামী লীগ একাকার হয়ে গিয়েছে। অভিযোগ জায়গার কোনো জায়গা নেই। একটা বাক্য দিয়ে শেষ করব। ইতিমধ্যে তৈমির আলম খন্দকার বলেছেন যে তার এজেন্টদের বাসায় গিয়ে কিন্তু ভয় ভীতি দেখানো হচ্ছে এবং ব্লক রেড দেওয়া হচ্ছে, কিছু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এটা জানেন। আবার কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছিল যে সমস্ত কেন্দ্রের কার্যক্রম মনিটরিং করবার জন্য। রিটার্নিং কর্মকর্তা তা বলেছে যে এখানে সিসি ক্যামেরা ব্যবহার হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সরকার তাদের বিজয় নিশ্চিত করবার জন্য দখল এবং যত অপকৌশল আছে ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। কাল সন্ধ্যায় হয়তো দেখা যাবে সরকারি দলের প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নির্বাচন কমিশন নিয়েই একটা মন গড়া ফলাফল অনেক ঘোষণা ধন্যবাদ। করছে। একজন দর্শক আছেন, তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি বলুন, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে, একটু লাউডার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনছি, আপনি বলুন বলুন। মাননীয় সংসদ সদস্যের কাছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যে উনি মানে শামীম ওসমান সাহেব তো আওয়ামী লীগের লোক এবং আইবির রহমানও তো আওয়ামী লীগের লোক। হ্যাঁ, এখন আইবির রহমান তো প্রতিদিনই তো শামীম ওসমান কথা বলছে যে সে তার পক্ষে নাই। এখন যদি আইবির রহমান যদি মানে পরাজয় বরণ করে, এটা কি দায়ভার কি শামীম ওসমানের উপরে পড়বে কিনা? জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মিলাদ ভাই আপনাকে প্রশ্ন করেছেন। ধন্যবাদ। আসলে সেলিনা হায়াত আইভি রহমান নয়, জি এটা আসলে নামটা ঠিক করে বলা উচিত। আর তৃতীয় হচ্ছে এটা তো অবশ্যই নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফলাফল বিজয়ী হলেও ইনশাল্লাহ বিজয়ী তো হবে, আমরা আশা করে আছি। এবং তাতে তারপরও যে কোনো নির্বাচনে একটা ফলাফলের মূল্যায়ন করা হয়, তখনই সেটা বোঝা যাবে। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ বলতে পারবে না কার দোষে কে হারলো, কার দোষে কে জিতলো। তবে আমার আজকে উপস্থাপক ভাইয়ের কাছে একটি প্রশ্ন আছে রুবায়েত ফেরদৌসের কাছে, নিশ্চয়ই। সেটি হচ্ছে যে আপনি কথা বলার সময় বলছিলেন যে একটু আগে যে আপনিও ইভিএম এ ভোট দিয়েছেন কিনা? জি দিয়েছি আমি। আপনার ভোটটি কি আপনার যখন বুথে যান তখন কি 2-3 জন আওয়ামী লীগের না এজেন্ট ছিল না, আপনাকে আমি ভোট উদয়ন দিতে স্কুলে দেয়নি? ভোট দিয়েছি, আমি এরকম কাউকে পাইনি। সেজন্য আমি একটু অবাক হলাম যে ধন্যবাদ উনি ধন্যবাদ নির্বাচন করেছেন, ওনার এলাকায় হয়তো এই অবস্থা আমি হয়েছে। নিজে ধন্যবাদ। আমি নিজে একটা বাক্য বলি, বানিয়ে আমি এই মিলাদ ধরনের ভাই একটা বাক্য কথাবার্তা বলি, বলে আমি প্রার্থী এবং হিসাবে কোনো প্রমাণ ছাড়া সালেহা খাতুন কথাবার্তা স্কুলে বলে, গিয়ে একজনকে তাহলে ভোট দিতে তাদের দেখলাম কথা যে আওয়ামী মিলাদ লীগ ভাই এজেন্ট শেষ দিয়ে করুন, দিচ্ছে আমার মিলাদ ভাই সামনে। শেষ আমার কথা বলা শুনতে শেষ দেন। করুন। হ্যাঁ মিলাদ ভাই বলেন। আর সুতরাং আমি এই দর্শকদের সাথে প্রমাণ করে দিলাম যে আমার একজন ভোটার বলল যে সে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। আর যদি যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই প্রার্থী যদি হেরে যে প্রলাপ বকেন, তাহলে জনগণ কতটুকু নেবে সেটা বুঝতে হবে। আমি এখন আসল কথায় আসি, সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন বিভিন্ন জনকে কিন্তু চরিত্র হনন করার একটা প্রক্রিয়া সারা বাংলাদেশ না সারা পৃথিবীতেই আছে। এবং কোনো ঘটনা কেন্দ্র করে কাউকে বিভিন্ন উপাধি দেওয়া হয় যার সাথে তার সম্পর্ক নাও থাকতে পারে। আমি এখানে সেলিম ওসমান, জয়নাল হাজারি কিংবা ওই নিজাম তাহের ওনার কারো কথা বলছি না, আমি বলছি ওভারঅল যে কাউকে আমরা কি কেউ ব্যক্তিগত ভাবে জানি কেন তাদেরকে গডফাদার ডাকা হয়? তার এলাকার জনগণ যদি ভালোবাসে তাকে, ভালোবেসে যদি তাকে নির্বাচিত করে, জনগণ তো সেটা মনে করে না। এবং আপনারা যদি দেখে থাকেন বারবার তারা নির্বাচিত না। এরা না যে 10টা হুন্ডা সেই জিয়াউর রহমানের সময় 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা সেই দিন আর নাই। সুতরাং জনগণ যাদেরকে ভালোবাসে, আমরা এককালে রবিনহুডের কথা শুনতাম, যারা তখন ক্ষমতায় ছিল তারা ডাকতো ডাকাত, আর যারা জনগণ ছিল তারা বলছে আমাদের পরিত্রাতা। সুতরাং এ বিতর্ক সবসময় থেকে যাবে। আমরাও চাই, সকলে মিলে চাই যে কোনো হত্যাকাণ্ডের বিচার, তুকি হত্যাকাণ্ডের বিচার 8 বছরে হয়নি, এটা যদি কারো বিরুদ্ধে যায় তো আইন শৃঙ্খলা বাহিনী করছেটা কি? আইন শৃঙ্খলা বাহিনী তো দায়িত্ব আছে চার্জশিট দেওয়ার এবং পুরো তদন্ত করে, তার জন্য 8 বছর লাগের কথা না। আসলে আরেকটি কথা, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি কথা বলতেই পারে, যখন বিরোধী দলে থাকে তখন কথা বলে, যখন সরকারি দলে থাকে তখন 1 কোটি 23 লক্ষ ভুয়া ভোটার বানায়।
যখন সরকারি দলে থাকে তখন হা না ভোট করে, সামরিক আইন প্রশাসক থেকে নিজে প্রেসিডেন্ট নিজেকে দাবি করে। এইসব ঘটনা তো একটার পর একটা বাংলাদেশে ঘটে গেছে। এবং নির্বাচনের সময় 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখেছি। আমি অতীতে যেতে চাই না, আমি সকলের সাথে এটাই চাই, সুষ্ঠু সুন্দর নির্বাচন কমিশন উপহার দিবে, সেটা প্রত্যেকটি নির্বাচন। যেমন ইউপি নির্বাচনগুলো এবার এই নিয়ে কিন্তু খুব বেশি কথা ওঠে নাই, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ মানুষ ভোট দিতে পেরেছে, মানুষ ভোট দিয়েছে। সুতরাং নির্বাচন মানুষের ভোটের দিকে যাচ্ছে, এইটার দিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু কারো একক কৃতিত্ব নয়। একক কৃতিত্ব যদি হয়ে থাকে এটা সরকার আওয়ামী লীগের, কারণ তারা মনে করেছে যে জনগণ যখনই ভোট দিবে তারা তখন ভোটটি পাবে। বিএনপি আন্দোলন কিন্তু কিছুই করতে পারে নাই, এবং 13টি বছর তারা ক্ষমতার বাইরে, জনগণের পক্ষে একটি সফল আন্দোলন বা সফল কিছু তারা কিন্তু করতে পারে নাই। আরেকটি কথা খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে এই টকশোতে যখন কথা হয় সবাই ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলে, কিন্তু তাদের সময় এই ধরনের একটি ভালো অনেক ঘটনা ধন্যবাদ ঘটেছে, মিলাদ ভাই। সেই জাস্ট কথাটা 30 সেকেন্ড কিন্তু একটা একবার ছোট্ট বলেন না। প্রশ্ন ইউপি নির্বাচন নিয়ে। এই যে দেখেছি আওয়ামী লীগের নৌকা প্রার্থী এবং তার চেয়ে বিদ্রোহী প্রার্থীরা পার হচ্ছে, তাহলে আওয়ামী লীগ কি আসলে প্রার্থী নির্বাচনে ভুল করে? আসলে এত বিদ্রোহী প্রার্থী কিভাবে পার হয়ে গেল, নৌকা প্রার্থী পার প্রথমত হচ্ছে না? এইটার ব্যাখ্যাটা কি হবে? এখানে আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলছি। আমাদের জি। কথা ছিল নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়ায় স্থানীয় সরকার নির্বাচনে যিনি জনপ্রিয় প্রার্থী তিনি ভোট পাবেন। দুটো কারণ, জি। একটি হচ্ছে এলাকায় প্রভাব, যে কোনো প্রভাব, তারা সাধারণত জিতে যান। দলের প্রভাব থাকতে পারে, অর্থের প্রভাব থাকতে পারে, বংশ বড় হতে পারে, এবং না, আরেকটি হচ্ছে যেহেতু দল মেম্বার। থেকে আমি মনোনয়ন বলছি, দেওয়া হয়, নৌকা আমি প্রার্থী আসছি, দেওয়া হয়, এই জন্য বললাম। জি। আমি আসছি। আর হচ্ছে এই যে সদস্যরা যারা মেম্বার ইলেকশন করেন, তাদের জন্য আসলে কোনো কিছু কেউ করতে পারে না, কারণ হচ্ছে যে এক জায়গাতে একজন পুরুষ মেম্বার, একজন মহিলা মেম্বার 3-4 জন করে দাঁড়ায়, তারা সমর্থক নিয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য ভোটের সংখ্যাও বাড়ে এবং ভোট এটাতে সুন্দরভাবে বেশি ভোট পড়ে। আপনি বলছেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ তো এখন পর্যন্ত যদি গড়ে ধরে থাকেন 60 ভাগের বেশি আসনে জিতেছে। আমি তো একটু আগেই বলেছি, আমরা তো মনে করি না শতভাগ জনগণের রিপ্রেজেন্টেশন আওয়ামী লীগ করে, কিন্তু না, আমার মনে হয় বাংলাদেশের প্রশ্নটা আমি বোঝাতে ব্যর্থ হয়েছে, সময় খুব কম, ওই আলোচনা যাব না। মাহবুব যদি একটু শেষ করেন, যে এই যে ভোটারের সাইকোলজি বলা হচ্ছে, যেটা বললাম গডফাদার, কিন্তু সে নির্বাচিত হচ্ছে, কিংবা এর সাথে সময় মনে আছে আন্দোলন করলাম, সামরিক স্বৈরাচার, তাকেই মানুষ 5টা আসনে বারবার নির্বাচিত হচ্ছে। এই যে সিফোলজি যেটা বলে, ভোটারদের আচরণটা কিভাবে আসলে নির্ধারিত হয়? তাদের কাছে এগুলো ফ্যাক্টর মনে হয় না কেন আসলে? না, আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশ তো ধরেন যে ভোটার শ্রেণী তো সবাই শিক্ষিত না, এটা একটা ব্যাপার। জি। আর একটা হচ্ছে যে দরিদ্র ভোটার শ্রেণীর সংখ্যা বেশি। এখন দরিদ্র শ্রেণী যেটা আছে সেটা তো ধরেন যাদের পেশি শক্তি আছে এবং যাদের কি বলে টাকা পয়সা বেশি আছে, সেই টাকা পয়সার একটা প্রভাব থাকে। তারপরে ধরেন যে এই বিপদগ্রস্ত হলে, হ্যাঁ, আপনার একটা গডফাদারের কাছে গেলে যেরকম সাহায্য পাওয়া যায়, একটা নিরীহ রাজনীতিবিদের কাছে গেলে সেরকম সাহায্য পাওয়া সেই যায় না। সার্ভিস হতে সে পাবে না আসলে। সে পাওয়া যায় না। জি। কারণ যিনি সৎ, যিনি দুর্নীতিমুক্ত, তিনি কিন্তু কোনো অন্যায়ের বিরুদ্ধে যাবেন, দুষ্ট লোককে প্রশ্রয় দিবেন না। না। হ্যাঁ। কিন্তু গডফাদাররা দুষ্ট লোককে প্রশ্রয় দেবে, তার উপকার করে দিল। এখন যার উপকার করে দিল সে তো তার অনুগত হয়ে গেল। এইভাবে সে নানাভাবে সমাজে একটা প্রভাব বিস্তার করে ফেলে, এবং তার ড্যাশ পুশ যেটা আর কি, এবং প্রশাসনের সাথে আপনার কি বলে যে ঝগড়া বিবাদ করে মানুষের স্বার্থ আদায় করে নেওয়া। কারণ নিরীহ সৎ লোক তারা তো আর প্রশাসনের সাথে ঝগড়া বিবাদে যাবে না, ঝগড়া বিবাদে যেতে পারবে গডফাদাররা। সুতরাং তারা প্রশাসনের উপর একটা নিয়ন্ত্রণ থাকে। অনেক ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে লাস্ট 2 মিনিট যদি বলেন। মিলাদ ভাই একটা কথাই বলবো। জি। বললাম যে রাতের ভোটের এমপি যারা হয় আর তারা যখন নিজেকে বিজয়ী মনে করে, প্রলাপ তারাই বকে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে, ভোটাররা ভোট বিমুখ। তারপরেও নির্বাচন ক্রেডিবল হচ্ছে বলে যারা প্রতিষ্ঠিত করতে চায় তারাই হচ্ছে মনে করেন যে এই যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনার প্রধান অন্তরায়। অতএব মিল্লাত ভাইরা যদি সুমতি হয়ে থেকে বেরিয়ে আসে ভালো, আর যদি এইভাবে আপনার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনপ্রতিনিধি নির্বাচিত করা অব্যাহত রাখে, বাংলাদেশের জনগণ কিন্তু তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য দুর্বার আন্দোলন করে বাধ্য করবে। সেটিকে মাথায় রেখেই যেন আওয়ামী লীগ রাজনীতি করে এবং রাজনীতির রাইট ট্র্যাকে ফিরে আসে, সেটাই হবে মানুষের প্রত্যাশা এবং সেটাই হবে ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার ধরেন একান্ত কাম্য এবং করণীয়। জি, মিল্লাত ভাই বলবেন কি লাস্ট 30 সেকেন্ড? ধন্যবাদ। আসলে আওয়ামী লীগের রাজনীতি শেখানো সত্যিকার অর্থে কঠিন, কারণ তারা রাজনীতি করেই সরকার এবং বিরোধী দলে থেকে তারা বড় হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে, ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, বলছে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। ইউপি নির্বাচন দেখেও বুঝলো না জনগণ কাকে ভোট দেয় কাকে ভোট দেয় না। আর একটি কথা হচ্ছে, আমাদের সাংবাদিক ভাই বলেছেন যে, আমাদের মাহবুব কামাল ভাই বলেছেন যে
প্রার্থীরা ভোটাররা অনেকেই অশিক্ষিত। আসলে বাংলাদেশে প্রার্থীরা অনেক সময় অশিক্ষিত হয়, এমনকি যারা শীর্ষ নেতৃবৃন্দ জি। তারাও কিন্তু অশিক্ষিত হয়ে থাকে। অনেক ধন্যবাদ দেশের তিনজনকে অবস্থা কি আসবার করবেন? জন্য, কথা বলবার জন্য। প্রতি শনি ও রোববার এই অনুষ্ঠানটি নিয়মিত হয়, আপনারা সবাই দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন।